সবচেয়ে শক্তিশালী আকাস্থা ভেদ করতে সক্ষম। আসসালামু আলাইকুম, স্বাগতম দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত বর্ণনা। ভোররাতে ফিল্মি কায়দায় কমান্ডো অভিযান, লেবানন থেকে শীর্ষ মুসলিম নেতাকে তুলে নিয়ে গেল ইসরায়েল। একদিনেই মৃত্যু ৪০০ ছাড়িয়ে যাওয়ার পর নেতানিয়াহু, গাজায় হামলা কেবল শুরু। মাদুরোর মুক্তির দাবিতে ভেনিজুয়েলায় হাজারো মানুষের বিক্ষোভ। ইরান বনাম আমেরিকা যুদ্ধ আসছে নাকি শুরু হচ্ছে বড় আলোচনা। রাফাহ সীমান্ত আবার খুলল, চিকিৎসার আশায় গাজার হাজারো মানুষ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননের মাটিতে ঘটে গেছে এক শ্বাসরুদ্ধকর ঘটনা, ঠিক যেন হলিউডের কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য। ভোররাতে সমুদ্রপথ দিয়ে স্পিডবোটে করে এসে ইসরায়েলি কমান্ডোরা লেবাননের উপকূলীয় একটি শহরে হানা দেয় এবং চোখের পলকে একজন শীর্ষ মুসলিম নেতাকে তুলে নিয়ে যায়। স্থানীয় সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের মতে এই অভিযানটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং দ্রুত, যেখানে কমান্ডোরা আধুনিক প্রযুক্তি ও অস্ত্রের ব্যবহার করে স্থানীয় নিরাপত্তারক্ষীদের সম্পূর্ণ বিভ্রান্ত করে ফেলে। এই ঘটনায় লেবানন জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, কারণ এটি সরাসরি দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত হিসাবে দেখা হচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকে প্রাথমিকভাবে এই অভিযানের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করা হলেও সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন যে এই শীর্ষ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য এবং হামাস বা হিজবুল্লাহর সাথে তার সম্ভাব্য যোগাযোগের তথ্য বের করতেই এই ঝুঁকি নেওয়া হয়েছে। ঘটনার সময় এলাকার বাসিন্দারা প্রচণ্ড আওয়াজ এবং হেলিকপ্টারের উপস্থিতি টের পেলেও সবকিছু এত দ্রুত ঘটে যায় যে কেউ বুঝে ওঠার আগেই কমান্ডোরা তাদের লক্ষ্যবস্তুকে নিয়ে সমুদ্রপথে উধাও হয়ে যায়। এই ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আপনারা হয়তো ভাবছেন, লেবাননের মতো একটি দেশে ঢুকে এভাবে অভিযান চালানো কতটা সহজ। আসলে এর পেছনে রয়েছে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি এবং সামরিক প্রস্তুতি। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই ঝড় উঠেছে। অনেকে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক আইন এবং সীমানা লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে। তবে ইসরায়েলের দাবি, তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো স্থানে অভিযান চালাতে তারা প্রস্তুত। এই অপারেশনটি এমন এক সময়ে ঘটল যখন গাজা এবং লেবানন সীমান্তে উত্তেজনা চরমে, আর এর ফলে হিজবুল্লাহর পক্ষ থেকে বড় কোনো পাল্টা জবাব আসে কিনা সেটাই এখন দেখার বিষয়। আপনারা যারা নিয়মিত আমাদের নিউজ দেখেন তারা জানেন যে এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক বা কমান্ডো অপারেশন সাধারণত বড় কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত দেয়। গাজার পরিস্থিতি নিয়ে আমাদের পরবর্তী খবরে আসছি, যেখানে মানবিক বিপর্যয় এখন সব সীমা ছাড়িয়ে গেছে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দিয়েছেন এক ভয়ঙ্কর বার্তা। গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে, যা একদিনের হিসেবে অবিশ্বাস্য এবং মর্মান্তিক। হাসপাতালগুলো আহত এবং নিহতদের ভিড়ে উপচে পড়ছে, মর্গে জায়গা নেই, এমনকি কাফনের কাপড়েরও সংকট দেখা দিয়েছে। কিন্তু এই ধ্বংসযজ্ঞের মাঝেই নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে এই হামলা কেবল শুরু মাত্র। তার এই বক্তব্য বিশ্বজুড়ে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে, কারণ এর অর্থ হল আগামী দিনগুলোতে গাজাবাসীর জন্য আরও ভয়াবহ সময় অপেক্ষা করছে। নেতানিয়াহুর মতে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত এই অভিযান থামবে না এবং প্রয়োজনে স্থল অভিযান আরও জোরদার করা হবে। বিশ্লেষকরা বলছেন, কেবল শুরু শব্দটির মাধ্যমে নেতানিয়াহু মূলত বোঝাতে চেয়েছেন যে এখন পর্যন্ত যা দেখা গেছে তা ছিল কেবল বিমান হামলা, কিন্তু আসল যুদ্ধ বা গ্রাউন্ড ইনভেশন আরও ধ্বংসাত্মক হতে পারে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো যুদ্ধবিরতির আহ্বান জানালেও তা কানে তুলছে না কোনো পক্ষই। গাজার সাধারণ মানুষ, যাদের মধ্যে নারী ও শিশুই বেশি, তারা এখন খোলা আকাশের নিচে স্কুল বা হাসপাতালের বারান্দায় আশ্রয় নিয়ে বাঁচার শেষ চেষ্টাটুকু করছে। পানির অভাব, বিদ্যুৎ নেই, খাদ্যের সংকট, সব মিলিয়ে এক নরককুণ্ডে পরিণত হয়েছে পুরো এলাকা। ৪০০ মানুষের মৃত্যু কেবল একটি সংখ্যা নয়, এটি ৪০০টি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া স্বজনদের উদ্ধার করার আপ্রাণ চেষ্টা, যা দেখলে যে কারোর হৃদয়ে কেঁপে উঠবে। এই পরিস্থিতিতে নেতানিয়াহুর এমন কঠোর হুঁশিয়ারি কি সংঘাতকে দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে? আমেরিকার দেশ ভেনিজুয়েলার দিকে, যেখানে রাজনৈতিক অস্থিরতা এক চরম পর্যায়ে পৌঁছেছে। রাজপথে নেমে এসেছে হাজার হাজার মানুষ, আর তাদের স্লোগানে প্রকম্পিত হচ্ছে কারাকাস থেকে শুরু করে দেশের প্রধান শহরগুলো। সংবাদ শিরোনাম অনুযায়ী মাদুরোর মুক্তির দাবিতে এই বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে, যা দেশটির জটিল রাজনৈতিক সমীকরণের এক নতুন মোড়। ভেনিজুয়েলায় নিকোলাস মাদুরোকে কেন্দ্র করে যে রাজনৈতিক বিভাজন এবং আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষাপটে এই বিক্ষোভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা মাদুরো বিরোধী বিক্ষোভ দেখে অভ্যস্ত হলেও এই ঘটনায় দেখা যাচ্ছে তার সমর্থক বা অনুসারীরা সংঘবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে। তারা দাবি করছে যে তাদের নেতার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপ অন্যায়, এবং তারা মাদুরোর নেতৃত্বে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। অন্যদিকে দেশটির অর্থনীতি ধসে পড়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে। মুদ্রাস্ফীতি আকাশচুম্বী এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট তীব্র। এই পরিস্থিতিতে একদল মানুষ যখন মাদুরোর পক্ষে বা তার মুক্তির দাবিতে, যদি কোনো আইনি বা রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি কোণঠাসা হয়ে থাকেন, স্লোগান দিচ্ছে, তখন এটি প্রমাণ করে যে ভেনিজুয়েলার সমাজে বিভাজন কতটা গভীর। বিক্ষোভকারীদের হাতে ছিল জাতীয় পতাকা এবং মাদুরোর ছবি সম্বলিত প্ল্যাকার্ড। পুলিশের সাথে বেশ কয়েক জায়গায় ধস্তাধস্তির খবরও পাওয়া গেছে। আন্তর্জাতিক মহল, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন, ভেনিজুয়েলার এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। অনেকেই মনে করছেন এই বিক্ষোভ আসলে ক্ষমতার শক্তি প্রদর্শনের একটি মহড়া। মাদুরোর সমর্থকরা দেখাতে চাইছে যে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও দেশের অভ্যন্তরে তার জনপ্রিয়তা বা নিয়ন্ত্রণ এখনও বজায় আছে। তবে সমালোচকরা বলছেন সরকারি মদদে এই বিক্ষোভ আয়োজন করা হয়েছে যাতে বিরোধীদের আন্দোলনকে দমন করা যায়। ভেনিজুয়েলার এই অস্থিরতা তেলের বাজারেও প্রভাব ফেলতে পারে, কারণ দেশটি বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী। ইরান বনাম আমেরিকা যুদ্ধ কি আসন্ন, নাকি আমরা ইতিমধ্যে এক অঘোষিত যুদ্ধের মধ্যে প্রবেশ করেছি? সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর ওপর ড্রোন হামলা এবং লোহিত সাগরে জাহাজের ওপর আক্রমণের ঘটনাগুলো দুই দেশের উত্তেজনাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা গত কয়েক দশকে দেখা যায়নি। সামরিক বিশ্লেষকরা একে সরাসরি যুদ্ধ না বলে শ্যাডো ওয়ার বা ছায়া যুদ্ধ বলছেন, কিন্তু পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আমেরিকা ইতিমধ্যেই ভূমধ্যসাগরে তাদের বিমানবাহী রণতরী মোতায়েন করেছে এবং মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি জোরদার করেছে। অন্যদিকে ইরানও তাদের সামরিক মহড়া এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রদর্শনীর মাধ্যমে নিজেদের শক্তির জানান দিচ্ছে। এই দুই পরাশক্তির মুখোমুখি অবস্থান কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সাথে জড়িয়ে আছে ইসরায়েল, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের মতো দেশগুলো। যদি সত্যি সত্যি যুদ্ধ শুরু হয়, তবে তার প্রভাব হবে ভয়াবহ। বিশ্ব অর্থনীতি, বিশেষ করে তেলের দাম মুহূর্তের মধ্যে আকাশ ছোঁয়া হয়ে যাবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের ধস নামাবে। অনেক বিশ্লেষক বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়, তবে তার সূত্রপাত হতে পারে এই ইরান-আমেরিকা সংঘাত থেকেই। তবে আশার কথা হল, এখনও পর্যন্ত দুই পক্ষই সরাসরি সংঘাত এড়িয়ে প্রক্সি বা মিত্রগোষ্ঠীর মাধ্যমে একে অপরকে আঘাত করছে। কূটনৈতিক মহলে আলোচনা চলছে উত্তেজনা কমানোর, কিন্তু মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রতিদিন নতুন নতুন হুমকির খবর আসছে। ইরানের দাবি তারা নিজেদের রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত, আর আমেরিকা বলছে তাদের সৈন্যদের উপর হামলা হলে তারা কঠোর জবাব দেবে। এই পাল্টাপাল্টি হুমকির মাঝে সাধারণ মানুষ শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে। গাজার রাফা সীমান্ত খুলে দেওয়া হয়েছে, তবে তা কেবল গুটি কয়েক মুমূর্ষু রোগী এবং আহতদের চিকিৎসার জন্য। দীর্ঘদিনের অবরোধ এবং যুদ্ধের পর রাফা ক্রসিং খোলার খবরটি যেন অন্ধকারের মধ্যে এক চিলতে আলোর রেখা। হাজার হাজার মানুষ সীমান্তে ভিড় করেছে, তাদের চোখে মুখে বাঁচার আকুতি। কিন্তু বাস্তবতা হল, প্রয়োজনের তুলনায় এই সুযোগ অত্যন্ত নগণ্য। মিশরের অ্যাম্বুলেন্সগুলো সীমান্তে অপেক্ষা করছে গুরুতর আহতদের কায়রো বা অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। যারা এই সুযোগ পাচ্ছেন তাদের পরিবারে কিছুটা স্বস্তি ফিরলেও পেছনে পড়ে থাকা লাখ লাখ মানুষের কান্না থামছে না।
গাজার হাসপাতালগুলোতে আর চিকিৎসা দেওয়ার মতো কোনো উপকরণ অবশিষ্ট নেই, না আছে অ্যানেস্থেশিয়ার ওষুধ, না আছে ব্যান্ডেজ। ডাক্তাররা মোবাইল ফোনের আলোয় অপারেশন করতে বাধ্য হচ্ছেন। এমন পরিস্থিতিতে রাফা বর্ডার খোলাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের ফল হিসাবে দেখছেন অনেকে। কিন্তু প্রশ্ন উঠছে, হাজারো আহতের মধ্যে মাত্র কয়েক ডজন মানুষকে পার হতে দেওয়া কি যথেষ্ট? ত্রাণবাহী ট্রাকগুলো সীমান্তে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু ধীর গতির চেকিং এবং জটিল প্রক্রিয়ার কারণে পর্যাপ্ত ত্রাণ ভেতরে পৌঁছাতে পারছে না। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বর্ডার এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়েছে। কেউ সন্তানকে বাঁচাতে সীমান্তে দৌড়াচ্ছে, আবার কেউ বয়স্ক বাবা মাকে নিয়ে অপেক্ষা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে দ্রুত যদি বড় আকারে চিকিৎসা সহায়তা এবং রোগী স্থানান্তরের ব্যবস্থা না করা হয়, তবে গাজায় মহামারীর আকার ধারণ করতে পারে। রাফা সীমান্ত কেবল একটি গেট নয়, এটি এখন গাজাবাসীর কাছে জীবন ও মৃত্যুর মাঝখানের প্রাচীর। মানবিকতার এই চরম বিপর্যয়ে বিশ্বের মোড়লদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সব মহলে।